প্রথমে দলের নাম বদল, গঠনতন্ত্র পরিবর্তন এবং এরপর এখন লোগো থেকে কোরআনের আয়াত বাদ দেয়া, সব মিলিয়ে নতুন করে নতুন চেহারায় নতুন রাজনৈতিক দর্শন সামনে আনছে বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রশ্ন হলো, এটি কি শুধুই নির্বাচনে ভোটে জেতার কৌশল নাকি অন্য কিছু? 1941 সালে ব্রিটিশ ভারতের লাহোরে মুসলিম ধর্মতাত্ত্বিক আবুল আলা মওদুদীর নেতৃত্বে জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয়। 1947 সালে দলটি দুটি সংগঠনে বিভক্ত হয়, জামায়াত ইসলামী পাকিস্তান এবং জামায়াত ইসলামী হিন্দ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াত অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষের উপর হত্যা, ধর্ষণ, নির্যাতন সহ মানবতা বিরোধী নানা অপরাধে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করে। সেই অপরাধে দলের শীর্ষ অনেক নেতার ফাঁসি হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়। 111 সরকারের আমলে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার জন্য জামায়াতকে দলের নাম পরিবর্তন করতে হয়। তখন দলটির নাম ছিল জামায়াত ইসলামী বাংলাদেশ। নির্বাচন কমিশন তখন বলেছিল কোনো বিদেশি দলের শাখাকে তারা নিবন্ধন দেবে না, কেননা জামায়াত ইসলামী বাংলাদেশকে বলা হতো পাকিস্তান জামায়াত ইসলামীর শাখা। যদিও তখন জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল বাংলাদেশে যে জামায়াত রাজনীতি করছে সেটি পাকিস্তান জামায়াতের শাখা নয়। জামায়াতের ওয়েবসাইটে দলের পরিচিতিতে লেখা হয়েছে এরকম যে বাংলাদেশ জামায়াত ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়া বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করে। সূচনা লগ্ন থেকে জামায়াত ইসলামী আল্লাহর সন্তোষ অর্জন এবং পরকালীন মুক্তি পাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত বিধান মোতাবেক কাজ করে যাচ্ছে। যদিও দলটি কত সালে, কোথায়, কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে সেটি এই প্যারায় উল্লেখ নেই। যুক্তি যাই হোক না কেন, নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে জামায়াতকে নাম পরিবর্তন করতে হয়। জামায়াত ইসলামী বাংলাদেশ হয়ে যায় বাংলাদেশ জামায়াত ইসলামী, অর্থাৎ বাংলাদেশ শব্দটি শুরুতে নিয়ে আসা হয় যাতে এটিকে আর কোনো বিদেশি দলের শাখা মনে না হয়। এ সময় দলের গঠনতন্ত্রেও পরিবর্তন আনা হয়। নিবন্ধন পাওয়ার আগে জামায়াতের গঠনতন্ত্রে লেখা ছিল আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে জামায়াত সমাজ থেকে জুলুম, শোষণ, অবিচারের অবসানের আহ্বান জানাবে। কিন্তু 2008 সালে গঠনতন্ত্র পরিবর্তন এনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে তারা লেখে যে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সুবিচারপূর্ণ শাসন কায়েম করে সমাজ থেকে জুলুম, শোষণ, দুর্নীতি ও অবিচার অবসান করবে। জামায়াত ইসলামী এর আগেও বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক রাজনৈতিক পদ্ধতিতে অংশ নিলেও তাদের গঠনতন্ত্রে আল্লাহ প্রদত্ত ও রাসূল প্রদর্শিত ইসলাম কায়েমের প্রতিষ্ঠা ছিল দলের মূল উদ্দেশ্য। কিন্তু নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার জন্য তখন এই কথাগুলো বাদ দিয়ে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনকে দলের মূলনীতি হিসেবে গঠনতন্ত্রে যুক্ত করে। শুধু তাই নয়, জামায়াতকে দলের গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধেরও স্বীকৃতি দিতে হয়। গণতন্ত্রের ভূমিকা সংশোধন করে জামায়াত লেখে, যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করেছে, সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল। দলের নাম ও গঠনতন্ত্রের পর এবার বদলে যাচ্ছে জামায়াতের লোগো। সম্প্রতি জামায়াতের আমিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এবং ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দলের বৈঠকে জামায়াতের নতুন লোগোটি সামনে এসেছে। আগের লোগোতে দলের নামের সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে আরবিতে আল্লাহু লেখার মাঝখানে দলের প্রতীক দাড়িপাল্লা এবং তার নিচে আরবিতে আকিমুদ্দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠিত করো এই বাক্যটি উল্লেখ ছিল। কিন্তু গত 28শে সেপ্টেম্বর জামায়াতের আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত এবং ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের বৈঠকের সময় পেছনে যে ব্যানারটি আপনি দেখছেন সেখানে জামায়াতের পুরনো লোগোটি দেখা যাচ্ছে না, বরং যে লোগোটি দেখা যাচ্ছে সেখানে আরবিতে আল্লাহু এবং আকিমুদ্দিন লেখাটি নেই। নতুন ওই লোগোতে আছে সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য, তার উপর একটি কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাড়িপাল্লার দণ্ড হিসেবে। এর নিচে সোনালী অক্ষরে বাংলাদেশ জামায়াত ইসলামী লেখা। সোনালী রঙের ওপরে সাদা রং দিয়ে আরবি ও ইংরেজিতে দলের নাম লেখা রয়েছে। তবে লোগো থেকে আল্লাহ শব্দটি বাদ দেওয়া হয়নি এমন দাবি করে জামায়াতের একজন নেতা গণমাধ্যমকে বলেছেন যে লোগোর ভেতরে থাকা কলমের মধ্যে আল্লাহু শব্দটি আছে। যদিও গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন এটি চূড়ান্ত লোগো নয়, লোগো পরিবর্তন হচ্ছে জানিয়ে তিনি বলেন যে কয়েকটি লোগো নিয়ে তারা কাজ করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন। আমরা তার কথাটি শুনি। আমাদের যে লোগোটা আপনারা সেদিন একটা বিদেশি ডেলিগেশনের সামনে আলোচনায় আমাদের সম্মানিত আমিরে জামাতের যে কার্যালয় বসুন্ধরার সেখানে তার কক্ষে যেটা
সন্নিবেশিত করা হয়েছিল। এটাকেই আমাদের লোগো বলেই অনেকে বিবেচনা করেছেন। এই বিবেচনা করাটাকে আমি দর্শনীয় মনে করছি না, কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমাদের এই লোগোটাই চূড়ান্ত লোগো নয়, আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে, এটা ঠিক। আমরা একটা নতুন লোগো আমরা তৈরি করছি, 3-4টা লোগো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে অলরেডি একটা আলোচনা হয়েছে। এখানে প্রশ্ন হলো, জামায়াতের মতো একটি দল তাদের লোগো চূড়ান্ত না করেই, অর্থাৎ একটি খসড়া বা অসম্পূর্ণ জিনিস কি বিদেশি প্রতিনিধিদের সামনে উপস্থাপন করল? 1971 শরিয়া আইন, নারী ও পোশাকের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা তথা সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার মতো যেসব বিষয়ে জামায়াতকে বেশি প্রশ্নের মুখে পড়তে হয় বা যেসব কারণে জামায়াতের ব্যাপারে মানুষের মনে একটা নেতিবাচক ধারণা আছে, সেসব বিষয়ে জামায়াত এক ধরনের আত্মপক্ষ সমর্থন বা তাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছে, এমনটা মনে করা হচ্ছে। তবে তাদের এই রিব্র্যান্ডিং বা বাঁক বদল কি শুধুই ভোটের কৌশল, নাকি যুগের সঙ্গে তাল মিলিয়ে একটি ইসলামপন্থী দল এবার সত্যি কাজে কর্মে গণতান্ত্রিক হয়ে উঠবে, সেই প্রশ্নও আছে। দলের যে নীতি আদর্শ ও কর্মপরিকল্পনা, তার মধ্য দিয়ে জামায়াত শরিয়া আইন ও গণতন্ত্রের মেলবন্ধন ঘটাতে চায় কিনা এবং জামায়াতের এই কৌশল আগামী নির্বাচনে তাদের ভোট বাড়াবে কিনা তা এখনই বলা কঠিন। কিন্তু যে দলটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি বিরোধিতা করেছে এবং এই অপরাধের দায় নিয়ে যে দলটি এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, সেই দলটি স্বাধীনতার অর্ধ শতাব্দী পরে রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে কিনা এরকম প্রশ্ন জনমনে আছে। সম্প্রতি জামায়াতের আমির বলেছেন, 1941 সালে দল প্রতিষ্ঠার পর থেকে সব ভুলের জন্য তারা দুঃখ প্রকাশ করছেন। জামায়াতের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন তিনি। বক্তব্যটি খুবই কৌশলী। 1941 থেকে এ পর্যন্ত জামায়াতের কোনো কর্মকাণ্ডে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে মানে 1971 সালের মুক্তিযুদ্ধও এর মধ্যে পড়ে, কিন্তু তিনি এটা বলেননি যে তারা 71-এর ভূমিকার জন্য ক্ষমা চান। বলেছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তার মানে 71 সালে জামায়াতের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটি তার ভাষায় নিশ্চিত নয়। তাছাড়া 1971 শব্দটি তিনি বলেননি। শোনা যায় মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে জামায়াতের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়ে দলের মধ্যে ঐক্য নেই। দলের অপেক্ষাকৃত তরুণ অংশটি মুক্তিযুদ্ধে বিরোধিতার কারণে ক্ষমা চাওয়ার পক্ষপাতী হলেও প্রবীণ অংশটি তা চায় না। তাছাড়া 1971 সালের জামায়াত আর আজকের জামায়াত এক নয় বলেও তারা দাবি করেন। অনেকে মনে করেন জামায়াত রাষ্ট্র ক্ষমতায় এলে নারীর স্বাধীনতা বিপন্ন হবে, ফলে নারী ও শিক্ষিত তরুণদের মধ্যে জামায়াত বিরোধী মনোভাব প্রবল বলে ধারণা করা হয়। এই বাস্তবতা উপলব্ধি করে জামায়াত এখন তাদের দলের নারী নেতাকর্মীদেরকে প্রকাশ্যে আনছে। দলটির নারী নেতারা গত কয়েক মাসে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। নারীর অধিকার ও স্বাধীনতার প্রশ্নে নিজেদের অবস্থান তারা তুলে ধরছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে হিজাববিহীন নারী এবং অমুসলিমদেরকেও তারা প্রার্থী করেছে। জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের এই প্রার্থীরা জয়ী হয়েছেন। শোনা যাচ্ছে জাতীয় নির্বাচনে জামায়াত একই কৌশল নেবে। জামায়াতের আমির বিভিন্ন সময় বলেছেন তাদের দল ক্ষমতায় গেলে ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। নারী তার ইচ্ছা অনুযায়ী পোশাক পরতে পারবেন, কর্মক্ষেত্র পছন্দেও নারী স্বাধীন থাকবে। জামায়াত ক্ষমতায় এলে ধর্মীয় সংখ্যালঘুরা কতটা নিরাপদ থাকবেন তা নিয়ে যেহেতু অনেকের মনে সংশয় রয়েছে, সে কারণে জামায়াত এখন আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় অমুসলিমদেরকে দলে ভেড়াচ্ছে। শুধু তাই নয়, জাতীয় নির্বাচনে তারা বিভিন্ন আসনে অমুসলিম প্রার্থী দেওয়ারও চিন্তা করছে। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী অমুসলিমদের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না থাকলেও এখানেও তারা ছাড় দেওয়ার চিন্তা করছে, এমনটাই শোনা যাচ্ছে। গত 18 আগস্ট বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়ে জামায়াতের আমির বলেছেন, জামায়াত ধর্মের ভিত্তিতে যে কোনো নাগরিকের মধ্যে পার্থক্য করে না। দেশের সব মানুষ একই বাগানের ফুল। এ দেশটি সবার। রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যে কোনো ধর্মীয় সংখ্যালঘু নিরাপত্তা দিতে জামায়াত প্রস্তুত বলেও তিনি জানান। গত বছরের অক্টোবরে জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান ঝিনাইদহের একটি পূজা মণ্ডপে বক্তব্যের এক পর্যায়ে গীতা পাঠ করেছেন। এই সংবাদটি আপনারা দেখেছেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দেন, শঙ্খ বাজান। এর আগে গত বছরের অগাস্টে বগুড়ার শেরপুরে হিন্দুদের বাসাবাড়ি ও মন্দির পাহারা দিচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা, এমন ছবিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রশ্ন হলো, এই সবই কি ভোটে জেতার কৌশল? বিশেষ করে দলের লোগো থেকে কোরআনের আয়াত বাদ দেওয়ার মধ্য দিয়ে জামায়াত কি ধর্মীয় বা ইসলামপন্থী দলের তকমা ঘোচাতে চায়? সেটা কি সম্ভব? কেননা জামায়াতের গঠনতন্ত্রে এমন অনেক ধারা রয়েছে যেগুলো সরাসরি ইসলামের মৌলিক অনেক বিষয়ের সঙ্গে যুক্ত, যা একটি দলকে কোনোভাবেই ধর্মীয় পরিচয় থেকে মুক্ত করতে পারবে না। তাহলে কি তাদের এই লোগো পরিবর্তনের পেছনে পশ্চিমা দেশগুলো সমর্থন আদায় মূল টার্গেট? তার চেয়ে বড় প্রশ্ন, জামায়াতের এই রিব্র্যান্ডিং বা তাদেরই বদলে যাওয়া কিংবা বদলে যাওয়ার চেষ্টা, দলের নাম ও গঠনতন্ত্রের পরে এবার লোগো পরিবর্তনের মধ্য দিয়ে জামায়াত কি সত্যি একটি বাংলাদেশপন্থী, গণতান্ত্রিক, আধুনিক চিন্তা ও মুক্ত মতের রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠবে? এইসব পরিবর্তনের ফলে জামায়াত সম্পর্কে সাধারণ মানুষের পারসেপশন বা ধারণায় কি সত্যিই আমূল পরিবর্তন আসবে? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।